পারে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি কতটুকু, তাদের দৌড় কতটুকু, ইরানটা পরিষ্কার ইরানের কাছে। ফলে যুদ্ধের ভয় দেখিয়ে কোনো লাভ নেই ইরানকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকে পাকিস্তানের শান্তি আলোচনায় বসার কথা, কিন্তু সেই শান্তি আলোচনা এখন খানিকটা অনিশ্চিত অবস্থায় পড়েছে। কারণ ইসরায়েল লেবাননের উপর হামলা অব্যাহত রেখেছে। ইরান পরিষ্কার করে বলেছে, ইসরায়েল যদি হামলা বন্ধ না করে এবং আমেরিকা যদি এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে তারা ইসলামাবাদ বৈঠকে বসবে না। এবং গতকাল ইরানের প্রতিনিধিদের ইসলামাবাদে আসার ব্যাপারে যে সমস্ত খবর প্রচার হয়েছে, ইরান তা সব নাকচ করে দিয়ে বলেছে ইরানের পক্ষ থেকে পাকিস্তানে এখনো কেউ যায়নি। একই সাথে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে একটা ভিডিও ছড়ে পড়েছিল যে পাকিস্তানের বিমান বাহিনী ইরানি কর্মকর্তাদেরকে এসকর্ট দিয়ে পাকিস্তানে এনেছে। এই ভিডিওর ব্যাপারে পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন এই পত্রিকা পরিষ্কার করে বলেছে এটি ফেক। এই ভিডিও অনেক আগের, পুরনো, গতকালের কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো এই পরিস্থিতিতে আমেরিকা কি করবে তা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে একথা ঠিক, আমেরিকার ভূমিকার উপরেই পাকিস্তানের আলোচনা মূলত নির্ভর করছে এটি সফল হবে কিনা। তার মানে দাঁড়াচ্ছে ইরান যেভাবে এই বৈঠক পরিচালিত করতে চাইছে ঠিক সেইভাবেই পরিচালিত হতে হবে, তা না হলে হবে না। সেক্ষেত্রে বলা যায় স্টিয়ারিং এখন ইরানের হাতে। একই সাথে আমি আর একটা বিষয়ের অবতারণা করে এখানে মূল আলোচনায় চলে যাব। সেটি হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে ইরানকে একসময় তেল বিক্রির ব্যাপারে চরম নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা, সেই প্রণালী এখন আমেরিকার জন্য নিষেধাজ্ঞার বস্তুতে পরিণত হয়েছে। অর্থাৎ আমেরিকা একসময় বলেছিল সবাই তেল বিক্রি করতে পারবে, শুধুমাত্র ইরান পারবে না। আর এখন ইরান বলছে হরমুজ প্রণালী দিয়ে সবাই তেল নিতে পারবে, শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েল পারবে না। তার মানে ঘটনা কিভাবে বদলে গেল, এবং ইরানের উপর যে নিষেধাজ্ঞা এতদিন চাপিয়ে দিয়েছিল, এখন ইরান আমেরিকা ও ইসরায়েলের উপর সেই নিষেধাজ্ঞা চাপিয়ে দিল। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখনকার আলোচনা। আমি মনে করি যে এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ, চমৎকার আলোচনা। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, খুবই ভালো লাগবে। দর্শক, খেয়াল করুন, 8 তারিখ খুব সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটা এক্সপোস্ট থেকে জানতে পারি যে ইরান যে যুদ্ধবিরতির 10 দফা প্রস্তাব দিয়েছিল, সেই 10 দফা প্রস্তাব মেনে নিয়ে আমেরিকা যুদ্ধবিরতি করতে চায়, এবং এই জন্য 14 দিনের যুদ্ধবিরতি দিয়েছে। পাকিস্তান ছিল তার মধ্যস্থতায়। যুদ্ধবিরতি হলো 14 দিনের, এবং ওই দিনই ঘোষণা করা হলো যে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হবে যুদ্ধবিরতির ভিতরে কিভাবে একেবারে স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটানো যায় এবং অন্যান্য বিষয়। সেই হিসাবে পাকিস্তান এখানে খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। ইসলামাবাদ এখন খুবই গুরুত্বপূর্ণ জায়গা। সারা বিশ্বের নজর আজকে ইসলামাবাদের দিকে। সারা বিশ্বের বহু মিডিয়ার সাংবাদিক আজ পাকিস্তান আসছেন, এবং আমেরিকার পক্ষ থেকে 4 সদস্যের একটি ডেলিগেশন টিম আসার কথা। এই টিমে থাকার কথা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকপ, তারপরে ডোনাল্ড ট্রাম্পের মেয়ের হাজব্যান্ড অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার, এবং সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপার। আর ইরানের পক্ষ থেকে থাকার কথা ছিল, যা শুনেছিলাম বা যা বলা হচ্ছিল, তাতে ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকির কলিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাবাঞ্চি। কিন্তু ইরানের পক্ষ থেকে এখন পরিষ্কার করে বলা হয়েছে, লেবাননে যেহেতু ইসরায়েল প্রচন্ড রকমের হত্যাযজ্ঞ চালাচ্ছে, লেবাননের উপর যদি ইসরায়েলের এই আগ্রাসন বন্ধ না হয়, তাহলে ইরান এই যুদ্ধবিরতির আলোচনায় বা পাকিস্তানের যে আলোচনা হতে যাচ্ছে সেই আলোচনায় অংশ নেবে না। এই ব্যাপারে পাকিস্তানকে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেছে, কারণ এই যুদ্ধবিরতির ব্যাপারে মধ্যস্থতা করেছে পাকিস্তান। সেক্ষেত্রে এখন পাকিস্তানের ঘাড়ে অনেক বড় দায়িত্ব। পাশাপাশি বল কিন্তু প্রকৃতপক্ষে এখন আমেরিকার কোর্টে। আমেরিকা যদি যুদ্ধবিরতি চায়, তাহলে ইসরায়েলকে থামাতে হবে। কারণ ইরান কিন্তু আগেই বলেছিল যে 10 দফা ইরান দিয়েছে, যার ভিত্তিতে এই যুদ্ধবিরতি হয়েছে। সেই 10 দফার ভেতরে একটা প্রসঙ্গ ছিল যে লেবানন সহ এই অঞ্চলে যত ফ্রন্টে যুদ্ধ চলছে তার সব জায়গায় এই যুদ্ধবিরতি করতে হবে, সব জায়গায় আগ্রাসন বন্ধ হবে। এখন যদি ইসরায়েল লেবাননের উপর আগ্রাসন বন্ধ না করে, এবং আপনারা তো আমরা সবাই দেখেছি যে গত পরশুদিন যে হামলা চালিয়েছে লেবাননের উপরে, ইসরায়েল একেবারে নির্বিচারে হত্যা করেছে। সেখানে আজকে আমি খবর দেখলাম যে 304 জন নিহত সংখ্যা বেড়ে 304। একটা হামলায় 304 জন মারা গেছে। কল্পনা করা যায় এই সভ্য জগতে এ কোন মানবতা? এটা কি হতে পারে? ফিলিস্তিনে যা করেছে লেবাননেও তাই করতে চায় এবং করে আসছে। এটার অবসান ঘটতে হবে, তা না হলে হবে না। এই জায়গায় ইরান পরিষ্কার করে বলেছে, এখন আমেরিকার সিদ্ধান্ত নিক তারা যুদ্ধবিরতি চায় নাকি যুদ্ধ চায়। যেটা চাই ইরান তাতে প্রস্তুত। ইসলামাবাদের যে আলোচনা হওয়ার কথা, সেই আলোচনা ভেঙে গেছে, আমি এটা বলছি না, কিন্তু সেই আলোচনা এখন প্রশ্নের মুখে পড়েছে। আমেরিকা কি করছে তার উপর ডিপেন্ড করছে আলোচনা আগাবে কি আগাবে না। বাট এখানে স্টিয়ারিং ইরানের হাতে, ড্রাইভিং সিটে ইরান। কারণ ইরান যা বলছে সেইগুলো হতে হবে, তা না হলে আলোচনা হবে না। এখন
হেল্পিং হ্যান্ড হিসেবে আমেরিকাকে সেই কাজগুলো করতে হবে। তার মানে ড্রাইভিং সিটে ইরান, হেল্পিং দরজায় আমেরিকা। অবশ্য একটা ব্যাপার, এই যুদ্ধ থেমে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্য বিপর্যস্ত হয়ে পড়তে পারে, তার ভাগ্যে বিপর্যয় আসতে পারে, তার ক্ষমতায় থাকার সম্ভাবনা অনেকটা কমে যেতে পারে। ইসরায়েলের ভেতরে মারাত্মক রকমের একটা অসন্তোষ তো আছেই, এবং বিরোধী দল চেপে বসবে। নেতানিয়াহু যেহেতু এরকম পলিটিক্যাল প্রেসারে পড়বে বা পড়েছে, সেক্ষেত্রে সে এখন এই যুদ্ধ থামালেই তার জন্য বিপদ। অতএব এই যুদ্ধ সে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং ইসরায়েলিরা বলছে যে তাদের কোনো লক্ষ্যই তো অর্জন হয়নি। তার মানে ইরানের হাতে সেই পরমাণু কর্মসূচি থেকে গেল, ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে গেল, সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে গেল, এই ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠী থেকে গেল, ইরাকের থেকে গেল, লেবানন থেকে গেল, ইয়েমেনের হুতিরা থেকে গেল, সবাই তো থেকে গেল। তাহলে ইসরায়েলের জন্য যে বিপদ ছিল, সেই বিপদ তো আস্ত থেকেই গেল। সেই ইরান থেকে গেল, তার সহযোগী প্রতিরোধ যোদ্ধা গোষ্ঠীগুলো থেকে গেল। তাহলে ইসরায়েল তো কোনো মতে মধ্যপ্রাচ্যে নিরাপদ হলো না। এই অবস্থায় ইসরায়েল এই যুদ্ধ বিরতি কেন মানবে? এটা হলো ইসরায়েলের কথা। অতএব সে যুদ্ধ চালাবে এবং গণহত্যা চালাচ্ছে, কিন্তু ইরান তা হতে দেবে না। ইরান যুদ্ধবিরতির পরে এখনো কোনো হামলা কোথাও করেনি, এটা ইরান পরিষ্কার করে বক্তব্য দিয়েছে। কিন্তু ইরান বলেছে তার ট্রিগার আঙুলেই আছে, যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত, এবং যে কোনো পরিস্থিতি তারা ট্যাকেল করবে। সেক্ষেত্রে ইসরায়েল কোনো মতেই এখানে যা খুশি তাই করতে পারবে না। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, আমেরিকা এবং ইসরায়েল এতদিন যে সারা বিশ্বে বিরাট মহাশক্তিধর একটা কিছু ছিল, এই মহাশক্তিধর মিথ কিন্তু ইরান ভেঙে দিয়েছে। ইরান এদের বিরুদ্ধে যুদ্ধ করে দেখেছে যে এগুলো তো যা বলে আসলে তার কাজের কিছু না, এরকম শুধু মুখে মুখে বড় একদম বিরাট মহিরু আকার তুলে ধরা হয়েছে আমাদের সামনে, কিন্তু প্রকৃতপক্ষে যুদ্ধে মার দেওয়া শুরু করলে তো দেখা যায় যে পিছু হটে এবং বিপর্যয়ের মুখে পড়ে। ইস্পাহানে যে অভিযান চালাতে গিয়েছিল সেখানে তো আপনারা দেখেছেন। সেই জায়গা থেকে ইরানের সামনে যে ভয়ের একটা অবস্থা তৈরি করা হয়েছিল এত এত বছর ধরে, সেই ভয়ের বিষয়টা একদম পরিষ্কার হয়ে গেছে। ইরান আর এটা তোয়াক্কা করছে না। এখন সামনে যে কোনো সময় যে কোনো হামলা হলে সাথে সাথে রিয়াকশন পাবে। মোটামুটি পরিস্থিতি এরকম। এখন আমেরিকাকেই সিদ্ধান্ত নিতে হবে যে পাকিস্তান আলোচনায় তারা যাবে কিনা, ইরানকে আনার ব্যবস্থা করবে কিনা। এটা করতে হলে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতেই হবে, আর হরমুজ প্রণালী যদি খুলতে হয় তাহলে লেবাননে হামলা বন্ধ করতে হবে, এটাও ঠিক। অতএব এখন সিদ্ধান্ত আমেরিকার পক্ষ থেকে, তারা কি করতে চায় তারা ভেবে দেখুক। ইরান ড্রাইভিং সিটে, ইরানের হাতে স্টিয়ারিং। সুপ্রিয় দর্শক, আমি আরেকটা কথা বলেছিলাম, সেটি হচ্ছে আমেরিকা এত বছর ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়ে এসেছে, এখন উল্টো ইরানের নিষেধাজ্ঞার কবলে আমেরিকা। কথাটা একটু কেমন শোনায়, তাই না? আমি ব্যাখ্যা করি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তারপর আমি ব্যাখ্যা করি, একদম ক্লিয়ার হয়ে যাবে। 1979 সালে বিপ্লবের পর থেকে এই পর্যন্ত কত দফায় কত শত রকমের যে নিষেধাজ্ঞা ইরানের উপরে দিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। ইরানের নাগরিকদের উপরে, ইরানের প্রতিষ্ঠানের উপরে, ইরানের ব্যক্তিদের উপরে, ইরানের রাজনৈতিক নেতাদের উপরে, ইরানের কূটনীতিবিদদের উপরে, ইরানের সেনাবাহিনীর উপরে, আইআরজিসির উপরে, বাসিদের উপরে, ইরানের মিত্রশক্তি হিসেবে যারা আছে তাদের উপরে, ইরানের সাথে যারা ব্যবসা বাণিজ্য করে সেই সমস্ত দেশ, কোম্পানি, প্রতিষ্ঠান, জাহাজ, সবকিছুর উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। এবং এই নিষেধাজ্ঞা ইরানের উপর চাপিয়ে দেওয়ার কারণে অবশ্যই ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে তো কোনো সন্দেহ নেই। এটাও ঠিক যে এই নিষেধাজ্ঞা দেওয়ার কারণে ইরান তার মতো করে বেঁচে থাকার ব্যবস্থা তৈরি করেছে, টিকে থাকার ব্যবস্থা তৈরি করেছে, এবং কিভাবে টিকে থাকা যায় সেই বিকল্প পথ দেখিয়েছে। সেক্ষেত্রে মার্কিন বা পাশ্চাত্যের জবরদস্তিমূলক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কিভাবে টিকে থাকা যায়, এই ফর্মুলা আবিষ্কারের পায়োনিয়ার হচ্ছে ইরান। তো এই ফর্মুলা বিভিন্ন সময় বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায়, বিভিন্ন পদ্ধতিতে ইমপ্লিমেন্ট করে ইরান এখন পর্যন্ত টিকে আছে, এবং খুব ভালোভাবে টিকে আছে। কতটা ভালোভাবে টিকে আছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। তার সামরিক শক্তি, তার কূটনৈতিক শক্তি, তার রাজনৈতিক শক্তি, এত এত নেতা, এত এত কর্মকর্তা, মন্ত্রী, মিনিস্টার, প্রতিরক্ষা সেকশনের এত এত সেনা কর্মকর্তাকে হত্যা করার পরেও ইরান কিন্তু যথাযথভাবে এগিয়ে চলেছে। বরং মনে হচ্ছে ইরান আগের চেয়ে শক্তিশালী হলো এবং ঐক্যবদ্ধ হলো। রাজনৈতিক হানাহানি, ডামাডোল নেই। এই যে যুদ্ধবিরতি, এমন তো হতে পারতো যে কেউ মানবে কেউ মানবে না, এমন তো হতে পারতো, কিন্তু তা হচ্ছে না। একেবারে এক কমান্ডের সবকিছু চলছে। কূটনীতির ক্ষেত্রে এখন খুব শক্ত অবস্থা। এই যে একটু আগেই তো বললাম, পাকিস্তানের আলোচনা হবে কি হবে না সেই ব্যাপারে ইরান নির্ধারকের ভূমিকা আছে। তারা বলছে এটা হতে হবে, তা না হলে আলোচনা হবে না। এখন ইরানের কথা মতো যদি সেই লেবাননে হামলা বন্ধ হয় তাহলে হবে, নইলে হবে না। এরকম ভাবে প্রত্যেকটা জায়গায় শক্তি অর্জন করেছে ইরান। টিকে থাকার ব্যবস্থা কি সেটা নিজেরা সেট করেছে। তাদের ওষুধপত্র, বৈজ্ঞানিক সরঞ্জাম, এই যে পরমাণু কর্মসূচি, ক্ষেপণাস্ত্র কর্মসূচি, তার প্রতিরক্ষা কর্মসূচি, সমস্ত সবকিছু নিজের মতো করে বানিয়ে নিয়েছে, নিজের মতো করে সেট করেছে, এগিয়ে নিয়েছে। ফলে ইরান কিন্তু তার জায়গায় ঠিক আছে, ধীরে ধীরে এসেছে, ধীরে ধীরে এগিয়ে এসেছে। সংকট কোথায় ছিল? একটা জায়গায়, বৈদেশিক রিজার্ভের যে একটা ব্যাপার। সারা বিশ্বে যেহেতু পেট্রো ডলার সিস্টেম করেছে এবং বিশ্ব অর্থনীতি মূলত আমেরিকা পরিচালনা করে বা নিয়ন্ত্রণ করে, সেই কারণে এই জায়গায় ফরেন রিজার্ভের ব্যাপার আছে, ফরেন কারেন্সি রিজার্ভের একটা ব্যাপার আছে, ইউরো নাকি ইউয়ান নাকি ডলার, এইগুলো ইরানের জন্য ঝামেলা হয়। কারণ যেহেতু
নিষেধাজ্ঞা দেওয়া, ফ্রি হ্যান্ডে তো বাণিজ্য করতে হয় না, ফ্রি হ্যান্ডে বৈদেশিক মুদ্রার কালেকশন থাকে না ইরানের হাতে। এই জায়গায় অভ্যন্তরীণ একটা সংকট তৈরি হয়, এবং যে সংকটের কারণে এই যে কিছুদিন আগে যে গোলমাল, যে গোলমালের কারণে আজকে যুদ্ধ। তো এই সমস্ত জায়গা থেকে বের হয়ে আসার চেষ্টা করছিল ইরান, এবং এক্ষেত্রে আমি সবসময় বলি চীন রাশিয়ার তো একটা সমর্থন আছে, একটা বল হয়তো আছে, তারা মিলে এই ব্যবস্থা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে যে কীভাবে মার্কিন নিষেধাজ্ঞা থেকে পুরোপুরি মুক্ত হওয়া যায়। এই জায়গা থেকে এখন এই যুদ্ধের ভেতরে, যুদ্ধের কারণে চট করে ইরান আসল খেলাটা খেলে দিয়েছে। মানে পাশা খেলায় যে চাল দিতে হয়, ইরানের চেয়ে তো এত বেশি ভালো কেউ বোঝে না। আমি সবসময় বলি সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা তো ইরানের কাছে ডিপ্লোম্যাটিক দিক দিয়ে শিশু। যুদ্ধ শুরু করলো, চট করে আটকে দিল হরমুজ প্রণালী, একদম আসল জায়গা, প্রাণ কেন্দ্র। এই হরমুজ প্রণালী আটকে দেওয়ার কারণে আমেরিকার যে কত বড় ক্ষতি হয়েছে সেটা তো আপনারা সবাই বুঝতে পারছি। ইরান নিষেধাজ্ঞা দিয়ে দিল কি, যে সবাই তেল নিতে পারবে, শুধুমাত্র আমেরিকা এবং ইসরায়েল পারবে না। আর পারবে না তাদের হয়ে যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে বা যুদ্ধ করতে চায়, যুদ্ধের সমর্থন দিচ্ছে তারা। দেখেন কি চমৎকার একটা খেলা। পাশ্চাত্যের কূটনৈতিক মহল সব বিগড়ে গেল, আমেরিকার বিরুদ্ধে খেপে গেল। ইসরায়েলকে আজকে কারা নিন্দা করছে খেয়াল করেন, বিরাট ব্যাপার এটা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী কি বলেছে, যে মানব সভ্যতার জন্য একটা অভিশাপ এই ইসরায়েল। এগুলো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের কথা। তো যাই হোক, এখন ইরান যে চাল দিয়েছে এই চালে এখন আমেরিকা ধরা। আমেরিকা শুধু কাকতি মিনতি করছে যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করো, হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করো। ইরান বলছে হরমুজ প্রণালী খোলাই আছে, খোলা থাকবে এবং ভবিষ্যতে এটা কোনো সমস্যা হবে না। শুধুমাত্র তারা তেল নিতে পারবে না, আমেরিকা, ইসরায়েল এবং তার একান্ত দোসররা। কেন? তারা তো যত গোলমালের মূল কেন্দ্রবিন্দু। এই যে ইরানের পলিটিক্স, ইরানের ডিপ্লোমেসি, শক্তিশালী ডিপ্লোমেসি, এক চালে পুরো আমেরিকা কাত, পুরো বিশ্ব কাত। এখন হরমুজ প্রণালী দিয়ে যদি মার্কিন জাহাজ নিতে হয়, ইসরায়েলের তেল যদি নিতে হয়, তার মিত্রদের যদি তেল নিতে হয়, তাহলে ইরানের কথা শুনতে হবে, তা নাহলে হবে না। যদি বলি যে ব্যাপক হামলা চালিয়ে হরমুজ প্রণালী মুক্ত করবে, আমরা তো তা 40 দিনে দেখেছি। তা কি করতে পারে তারা, আমরা তো দেখেছি। ফলে ইরানকে এই যুদ্ধের ভয় দেখিয়ে কোনো লাভ নেই। একটা গান ছিল না, যে পাহাড়ের কান্না দেখে কাঁদতে শিখেছি, আমাকে কান্নার ভয় দেখিয়ে লাভ নেই। ইরানকে যুদ্ধের ভয় দেখিয়ে লাভ নেই। আমি বলি যে ইরানের সামনে যে পর্দা ছিল সেই পর্দা খুলে গেছে, এখন ওপেন। ইরান পরিষ্কার করে দেখতে পারে আমেরিকা এবং ইসরায়েলের শক্তি কতটুকু, তাদের দৌড় কতটুকু, ইরানটা পরিষ্কার ইরানের কাছে। ফলে যুদ্ধের ভয় দেখিয়ে কোনো লাভ নেই ইরানকে। ইরান যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত, এটা পরিষ্কার বক্তব্য এবং পরিষ্কার করে বলেছে। শুধু তাই না, গতকাল ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা সাইয়েদ মুস্তফা খামেনি তিনি পরিষ্কার করে বলেছেন তার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিশোধ নেওয়া হবে। ইসরায়েল আমেরিকা পার পাবে না, পালিয়ে বাঁচতে পারবে না, তার প্রতিশোধ নেওয়া হবে। অতএব তাদের জন্য আর এক নতুন দুশ্চিন্তা। তো সেক্ষেত্রে এই যে ইরানকে কোণঠাসা করে, ইরানকে নাস্তানাবুদ করে দিয়ে বিশ্ব রাজনীতি বা বিশ্ব অর্থনীতি, তেল, হরমুজ প্রণালী, সমস্ত সবকিছু নিয়ে যে একটা খেলা খেলতে চেয়েছিল আমেরিকা, সেই খেলায় ভীষণভাবে পরাজিত হয়েছে আমেরিকা, ইসরায়েল এবং তার দোসররা, এতে কোনো সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে আপনাদের কাছে একটু আপনাদের মতামত জানতে চাই। পাকিস্তানে যদি ইরান না যায় এই আলোচনায়, তাহলে সেটা ইরানের জন্য কতটুকু মঙ্গলজনক হবে, ভালো হবে? এবং আপনারা কি মনে করছেন যে পাকিস্তানের যে আলোচনা হতে যাচ্ছে সেই আলোচনায় ইরান আসলেই ড্রাইভিং সিটে, তার হাতে আলোচনার স্টিয়ারিং? কি মনে হচ্ছে আপনাদের? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখুন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।